একটা গোষ্ঠী আছে যাদের সকল প্রাণী হয় মুক্তজীবী, নয়তো সহজীবী, নয়তো মিথজীবী, কোনো পরজীবী নেই। এই গোষ্ঠীর নামকরণ করা হয় হয় সাগর দিয়ে, নয়তো সমুদ্র দিয়ে, নয়তো তারা দিয়ে। যেমন সাগর তারা, সাগর চাকতি, সাগর অর্চিন, অথবা সমুদ্র শশা, সমুদ্র পদ্ম, অথবা বৃত্তল তারা, ভঙ্গুরা তারা। তাহলে দেখো, বিশেষ একটা গোষ্ঠী এরকম নাম। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই গোষ্ঠীর কোনো স্বাদু পানিতে এদের কোনো প্রাণী নেই, যারা আছে সবই সামুদ্রিক। হ্যাঁ, বলতেছি একটি বিশেষ পর্বের কথা, যে পর্বের নাম ইকাইনোডার্মাটা। ল্যাটিন শব্দ ইকাইনাটাস মানে স্পাইনাস বা কাটা, ডার্মা মানে ত্বক, আর এটা মানে টু বেয়ার বা বহনকারী। তিনে মিলে হয়েছে ইকাইনোডার্মাটা, অর্থাৎ ত্বকে কাটা বহনকারী প্রাণী। এই পর্বের পৃথিবীতে শনাক্তকৃত প্রাণীর সংখ্যা ৭,৫৫০টি। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় মাত্র ৪৭টি। বিজ্ঞানী জ্যাকব কার্লিন ১৭৩৪ সালে এই প্রাণীটির নামকরণ করেন, এই গোষ্ঠীর নামকরণ করেন ইকাইনোডার্মাটা। তাহলে চলো আমরা আজকে সেই ইকাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা পর্ব, যে পর্ব পরীক্ষাতে অনেকবার এসেছে। উদ্দীপক খুবই সহজ, প্রাণীর ছবি এঁকে দেয়, অথবা আমি মাত্র যে তোমাদের তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো থেকে প্রশ্ন হয়, আর চাওয়া হয় যে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে চলো আমরা দেখি এই পর্বের কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। তাহলে চলো এই পর্বের বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম বৈশিষ্ট্য হলো হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র বিদ্যমান। আমরা অন্য প্রাণীতে কি দেখেছি, আর আমাদের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্রে কি আছে? আমাদের আছে হৃৎপিণ্ড, কিছু বাহিকা, ধমনী, শিরা, কৈশিক নালিকা। আমাদের হৃৎপিণ্ড থেকে উত্থিত হয় যে নালিকাগুলা, তাদেরকে আমরা বলি ধমনী। তারা পরবর্তীতে কৈশিক নালিকায় বিভক্ত হয়ে প্রত্যেকটি কোষে যায়, আবার কোষের থেকে কৈশিক নালিকা হয়ে শিরার মাধ্যমে এসে প্রবেশ করে আমাদের হৃৎপিণ্ডে। কিন্তু ওদের ক্ষেত্রে এসব কিছুই নেই। আছে অপেক্ষাকৃত বৃহৎ গহ্বর, যাকে বলা হয় হিমালতন্ত্র, এবং পরিধির দিকে, দেহ প্রাচীরের দিকে অপেক্ষাকৃত ছোট গহ্বর, তাকে বলা হয় পেরিহিমালতন্ত্র। তাহলে আমরা এটাই বলতে পারি, রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র বিদ্যমান। ২ নাম্বার, মৌখিক ও বিমৌখিক তল। তাদের দেহটা খেয়াল করো, তাদের দেহটা অনেকটা চাকতির মতো, আমার হাতের তালুর মতো, অর্থাৎ 2টি তলে বিভক্ত, পৃষ্ঠতল, অঙ্কীয় তল, অঙ্কীয় তল, পৃষ্ঠীয় তল, এই টাইপের অনেকটা। তাদের ক্ষেত্রে এই ধরনের 2টি তল রয়েছে, মৌখিক তল, বিমৌখিক তল। মৌখিক তল, যেখানে মুখছিদ্র আছে, এম্বোলেক্টাল খাদ আছে, তাকে বলা হয় মৌখিক তল। এই যে দেখো, মুখছিদ্র আর এম্বোলেক্টাল খাদ, এই যে দুটো আলের মতো গঠন, 2টা আলের মাঝখানে যে সংকীর্ণ জায়গা, তাকে বলা হয় এম্বোলেক্টাল খাদ। এবং বিমৌখিক তলে, অর্থাৎ বিপরীত প্রান্তে, ম্যাড্রিপোরাইট ও পায়ুছিদ্র বিদ্যমান। দেহ পঞ্চঅরীয় প্রতিসাম্য। পরবর্তী বৈশিষ্ট্য, দেহ অখণ্ডায়িত, তারকাকৃতির, ডিস্ক সদৃশ, গোলাকার ও চাকতির মতো। এই হলো তাদের দেহের প্রকৃতি, পঞ্চঅরীয় প্রতিসাম্য, অর্থাৎ সিলিন্ডারের মতো গঠন, যা অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। আমরা আগেই দেখেছি প্রতিসাম্য দেখার ক্ষেত্রে। তো ওই হিসাবে দেহ 5টি এই ধরনের, বেশিরভাগ প্রাণীতেই এই ধরনের পঞ্চ সিলিন্ডারের মতো। তাই আমরা বলি তাদের দেহ হলো পঞ্চঅরীয় প্রতিসাম্য, তারকা সদৃশ, ডিস্কের মতো, অখণ্ডায়িত,
গোলাকার চাকতির মতো। পরবর্তী বৈশিষ্ট্য হলো পানি সংবহন তন্ত্র ও তার সাথে সংশ্লিষ্ট নালিকাপথ বিদ্যমান। পানি সংবহন তন্ত্র, আমাদের তো অনেক অনেক তন্ত্র রয়েছে, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, কিন্তু তাদের ক্ষেত্রে একটি মাত্র তন্ত্রই দেখা যায়, যা হলো পানি সংবহন তন্ত্র। তারা পরিবেশ থেকে পানি গ্রহণ করে এই পানি সংবহন তন্ত্রের মাধ্যমে, এবং এই পানির মাধ্যমেই তারা শ্বসন, পানি গ্রহণ করে, শ্বাস পানি গ্রহণ করে, এই পানির মধ্যে আছে অক্সিজেন, খাদ্য গ্রহণ করে, এবং এই পানির মাধ্যমে পরবর্তী দেহ থেকে বর্জ্য পদার্থ, অপ্রয়োজনীয় উপাদান, ইভেন তার গায়ের থেকে শুক্রাণু পর্যন্ত এই পানির সাথে বের হয়ে আসে। আর পানি বের হয়ে যাওয়ার জন্য তাদের একটি বিশেষ ছোট ছোট দেখো যে সংশ্লিষ্ট নালিকাপথ, এই নালিকাপথের মাধ্যমে পানি সজোরে যখন সঞ্চালিত হয়, পানির সাথে তার দেহ পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে তারা বিচলন করতে সক্ষম। তাহলে পয়েন্ট এইটাই, পানি সংবহন তন্ত্র, তার সাথে সংশ্লিষ্ট নালিকাপথ বিদ্যমান। পরবর্তী বৈশিষ্ট্য কণ্টকময় ত্বক। তাদের দেহ ত্বক কাঁটাযুক্ত, তার মধ্যে স্পাইনি ও পেডিসিলারি নামক বিশেষ স্পাইনি ত্বক বা কাঁটা বিদ্যমান, যা বহিকঙ্কাল হিসেবে কাজ করে। এই কাঁটা থেকে কিন্তু তার দেহর নাম হয়েছে কণ্টকময় ত্বকধারী দেহ, অর্থাৎ ইকানোডার্মাটা। তাহলে তাদের বহিত্বক স্পাইনি ও পেডিসিলারি। শক্ত কাঁটাগুলোকে বলা হয় স্পাইনি, এবং নরম জৈব প্রোটিন তন্তু দিয়ে তৈরি কাঁটাগুলোকে বলা হয় পেডিসিলারি। অনেকটা আমাদের অস্থি তরুণাস্থির মতো এই ধরনের বহিকঙ্কাল যুক্ত প্রাণী হলো তারা। তাদের জীবনচক্রেও বিভিন্ন রকম লার্ভা দশা দেখা যায়। তাদের লার্ভার মধ্যে রয়েছে বাইপিনারিয়া, একাইনোকিটাস, এফিউকিটাস, এফিউপুটিয়াস, অরিকুলারিয়া। এই ধরনের বৈচিত্র্যময় নামের লার্ভা, প্রকৃতির লার্ভা তাদের জীবনচক্রে দেখা যায়। অর্থাৎ মুক্ত সাঁতারু বিভিন্ন রকম লার্ভা দেখা যায়। তার মধ্যে রয়েছে বাইপিনারিয়া, একাইনোকিটাস, এফিউকিটাস, এফিউপ্রোটিয়াস, অরিকুলারিয়া। এই ধরনের বৈচিত্র্যময় লার্ভা। শ্বসন, ত্বকীয় ফুলকা, শ্বসন বৃক্ষ, নালিকাপথ, এদের সাহায্যে তারা শ্বসন কার্য চালায়। আমি আগেই বলেছিলাম, শ্বসন পানি যখন তার শরীরে প্রবেশ করে, সেই পানির মাধ্যমে শ্বসন গ্যাস তার ভিতরে প্রবেশ করে, এবং শ্বসন বৃক্ষ, নালিকাপথ, ত্বকীয় ফুলকা, এদের মাধ্যমে শ্বসন গ্যাস আদান প্রদান হয়ে ওই নিঃশ্বাস পানির সাথে বর্জ্য ও কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বাইরে নিষ্ক্রান্ত হয়। চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো আবার একটু ডিটেলসে একটু বিশদভাবে দেখি। প্রথম বৈশিষ্ট্য, হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র বলতে আমরা যা বুঝি, আমাদের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্রে কি থাকে? হৃৎপিণ্ড থাকে, ধমনী শিরা থাকে, কৈশিক নালিকা থাকে, কিন্তু ওদের ক্ষেত্রে কি আছে? ওদের ক্ষেত্রে আছে এই যে বড় বড় গহ্বরগুলো, যাকে বলা হয় হিমালতন্ত্র, এবং পরিধির দিকে অপেক্ষাকৃত ছোট গহ্বর, যাকে বলা হয় পেরিহিমালতন্ত্র। এই হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র এইসবের মাধ্যমেই ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দেহ তরল এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, তার সাথে খাদ্য উপাদান সহ অন্যান্য উপাদানও পরিবাহিত হয়। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের কাজ করে, কিন্তু রক্ত সংবহন তন্ত্র একটু অন্য রকমের, আমাদের সাথে বা অন্য কোনো প্রাণীর সাথে ওদের খুব একটা মিলে না। যাই হোক, এখানে আমরা এই পয়েন্টটাই বলবো, এইটুকুই বলবো, রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক হিমালতন্ত্র ও পেরিহিমালতন্ত্র বিদ্যমান। এই পয়েন্টটি লক্ষ্য করো, একটু অন্যরকম এবং একটা ব্যতিক্রম ধর্মী পয়েন্ট, যা অন্য কোনো পর্বে আমরা পাইনি। দেহ দুটি তলে বিভক্ত, আমার হাতে তালুর মতো আগে বলেছিলাম, দুটি তলে বিভক্ত। একটি তলে মুখছিদ্র রয়েছে, তাকে আমরা বলি মৌখিক তল, এবং বিপরীত প্রান্তে তাকে বলা হয় বিমৌখিক তল। এই মৌখিক তলে থাকে মুখছিদ্র, স্পষ্ট মুখছিদ্র। ওই পানি কিন্তু এই রাস্তা দিয়েই প্রবেশ করে, পানি সহ অন্যান্য উপাদান প্রবেশ করার জন্য তার কিন্তু স্পষ্ট মুখছিদ্র রয়েছে, এবং এখানে 5টি দেখো লম্বা লম্বা লাইনের মতো এমব্রোলেক্টাল খাদ রয়েছে।
এমব্রোল্যাক্টাল খাত, এটা শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। এবং বিমৌখিক তলে ম্যাড্রিপোরাইট অর্থাৎ বিপরীত প্রান্তে এটা ছোট একটা পোরযুক্ত থলি, অর্থাৎ একটা ছিদ্রযুক্ত একটা থলি আছে যাকে বলা হয় ম্যাড্রিপোরাইট, এবং এখানেও বিশেষ তার পায়ুছিদ্র, একাধিক পায়ুছিদ্র বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি মৌখিক এবং বিমৌখিক তলে বিভক্ত, মৌখিক তলে মুখছিদ্র এবং এমব্রোল্যাক্টাল খাত, এবং বিমৌখিক তলে ম্যাড্রিপোরাইট ও পায়ুছিদ্র বিদ্যমান। পরবর্তী বৈশিষ্ট্য পঞ্চঅরীয় প্রতিসাম্য। সবার ক্ষেত্রে নয়, যদিও বেশিরভাগ প্রাণীতেই এই ধরনের 5টি সিলিন্ডারের মতো গঠন দেখা যায়, এই জন্য তাকে আমরা বলি পঞ্চঅরীয় প্রতিসাম্য। এবং সিস্টার দেখতে দেখো পুরোপুরি তারকার মতো, তারার মতো, এবং তার দেহ অখণ্ডায়িত, গোলাকার এবং চাকতি বা ডিস্ক সদৃশ। তাহলে এটা দিয়েও আমরা একটা পয়েন্ট বানাতে পারি তার দেহের প্রকৃতি। দেহ পঞ্চঅরীয় প্রতিসাম্য, তারকা সদৃশ, গোলাকার, চাকতির মতো বা ডিস্কের নেই। এই ধরনের একটি বিশেষ গঠন এই পর্বের প্রাণীগুলোতে দেখা যায়। এরা কিন্তু উঁচু স্তরের প্রাণী, অর্থাৎ তাদের মধ্যে স্পষ্ট সিলোম রয়েছে। আর সিলোমের একটি বিশেষ গঠন, সিলোমের একটি বিশেষ রূপান্তর, তা হলো পানি সংবহন তন্ত্র। দেহে একটি বিশেষ তন্ত্র তার বিকশিত হয়েছে পানি গ্রহণ করে, এবং পানির সাথে অন্যান্য উপাদানও এই তন্ত্রের মাধ্যমে গ্রহণ করে এবং পরবর্তীতে পানি ত্যাগ করে। এই ত্যাগের জন্য রয়েছে নালিকাপথ। তাহলে পানি গ্রহণের জন্য তাতে কি সুবিধা হয়? পানি গ্রহণের মাধ্যমে তার খাদ্য, পুষ্টি, তার শরীরের জন্য প্রয়োজনীয় জলে দ্রবীভূত অক্সিজেন, এই সকল পদার্থ এই পানির সাথে তার দেহে প্রবেশ করে, এবং শরীর থেকে অপ্রয়োজনীয় উপাদান, বর্জ্য উপাদান, কার্বন ডাইঅক্সাইড, এমনকি তার দেহ হতে শুক্রাণু এই পথ দিয়ে, এই বিশেষ সংশ্লিষ্ট এই নলের মতো ছোট ছোট টিউব ফিট বা নালিকা পথ দিয়ে তার শরীর থেকে বাকি উপাদান নিষ্ক্রান্ত হয়। এই জন্য সংশ্লিষ্ট কি রয়েছে? নালিকা পথ। তাহলে আমরা এটাই বলবো সিলোম থেকে সৃষ্ট বিশেষ একটি তন্ত্র পানি সংবহন তন্ত্র, এবং তার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এই কাজে ডাইরেক্ট ওতপ্রোতভাবে যুক্ত বা জড়িত নালিকাপথ বিদ্যমান। পরবর্তী বৈশিষ্ট্য কণ্টকময় ত্বক। এখান থেকে নাম হয়েছে একানোডার্মাটা। তাদের দেহের মধ্যে দেখো যে সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা দেখতেছি, তার মধ্যে কিছু শক্ত কাঁটা যা স্থূল প্রকৃতির, তাকে আমরা বলতেছি স্পাইনি, এবং নরম কণ্টক সদৃশ পেডিসিলারি। এই ধরনের স্পাইনি ও পেডিসিলারি দিয়ে তার বহিকঙ্কাল নির্মিত হয়েছে। অর্থাৎ কণ্টকময় ত্বক, স্পাইনি এবং পেডিসিলারি বহিকঙ্কালযুক্ত। আমরা অনেক পর্বেই লার্ভা দশা দেখেছি। লার্ভা দশার ক্ষেত্রে আমরা কি করেছি? শুধুমাত্র নামটি মনে রেখেছি, আর এইভাবে বলেছি জীবনচক্রে তার অপত্য দশা, বিশেষ অপত্য দশা, মুক্ত সাঁতারু দশা, বাইপিনারিয়া অরিকুলারিয়া, এবং অ্যাফিওকিটাস অ্যাফিওপোটিয়াস এবং একাইনোকিটাস নামক বিশেষ লার্ভা দশা তাতে দেখা যায়। শুধু নামগুলোই মনে রাখবা। নামগুলো কি? বাইপিনারিয়া, একাইনোকিটাস, অ্যাফিওকিটাস, অ্যাফিওপোটিয়াস, অরিকুলারিয়া। এই ধরনের বিশেষ লার্ভা দশা তার জীবনচক্রে দেখা যায়। শ্বসন, গ্যাসীয় পদার্থ আদান প্রদানের জন্যই তার শ্বসন ক্রিয়া। এই শ্বসনের জন্য তার বিশেষ কিছু গঠন তৈরি হয়েছে এবং কিছু অঙ্গ বিকশিত হয়েছে, যেমন তার ত্বকীয় ফুলকা, নালিকাপথ, শ্বসন বৃক্ষ, এগুলো হলো তাদের বিশেষ শ্বসনাঙ্গ। আবার বলতেছি, ত্বকীয় ফুলকা, নালিকাপথ, শ্বসন বৃক্ষ, এদের সাহায্যে তারা তাদের শ্বাসকার্য চালায়। তাহলে তাদের ত্বকের মধ্যে বিশেষ ফুলকার মতো গঠন সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় ত্বকীয় ফুলকা। শ্বসন বৃক্ষ বিশেষ কিছু নালিকা দিয়ে আমাদের মতো, আমাদের কিন্তু ট্রাকিয়া, ট্রাকিওল, প্রান্তীয় নালী, শ্বসন নালী, এরা মিলে কিন্তু একটি বিশেষ বৃক্ষের মতোই গঠন সৃষ্টি করেছে। তাদের ক্ষেত্রেও বিশেষ কিছু নালী তার গায়ের অভ্যন্তরে বৃক্ষের মতো রূপ নিয়েছে, তাকে বলা হয় শ্বসন বৃক্ষ। এছাড়া নালিকাপথ, এই যে সংশ্লিষ্ট নালিকাপথ, পানি সংবহন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট নালিকাপথ, এদের সাহায্যেও তারা শ্বসন পানি, শ্বাস পানি এর মাধ্যমে
শ্বসন উপাদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে। তাহলে এই ছিল এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষা আসলে এই পয়েন্টসগুলো দিয়ে লেখার চেষ্টা করবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।